আজকে আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা কিন্তু দারুণ ইন্টারেস্টিং। আমাদের হাতে টেকওয়াল বাংলাদেশের কিছু রিপোর্ট আছে। তাহলে চলুন ভবিষ্যতের সেই ঝলকানি দিয়ে শুরু করা যাক। আমাদের সূত্রগুলোতে একটা খবর দেখে আমি বেশ অবাক হয়েছি। মোটোরোলা নাকি এই বছরের শেষে একটা নোটবুক ধাঁচের ফোল্ডেবল ফোন নিয়ে কাজ করছে। এই নোটবুক ধাঁচ শব্দটা শুনলেই তো চোখের সামনে একটা মিনি ল্যাপটপ ভেসে ওঠে। একটা ফোনের মধ্যে এটা কিভাবে সম্ভব? বিষয়টা আসলেই ভাবনার। যদিও সূত্রগুলো খুব বিস্তারিত কিছু জানায়নি, তবে এই নোটবুক ধাঁচ কথাটা থেকে আমরা কিছু জিনিস অনুমান করতে পারি। এখন আমরা যে ফোল্ডেবল ফোনগুলো দেখি, যেমন ধরুন স্যামসাংয়ের ফোল্ড বা ফ্লিপ, সেগুলো মূলত একটা সাধারণ ফোন থেকে বড় হয়ে ট্যাবলেটের মতো হয়। বিনোদন বা মিডিয়া কনজিউম করার জন্য দারুণ। কিন্তু নোটবুক শব্দটা ইঙ্গিত দিচ্ছে যে মোটোরোলা হয়তো উৎপাদনশীলতা বা প্রোডাক্টিভিটির দিকে মনোযোগ দিচ্ছে। মানে এটা শুধু সিনেমা দেখার জন্য নয়, বরং সিরিয়াস কাজ করার জন্য বানানো হচ্ছে। সম্ভবত তাই হতে পারে। এর সাথে একটা ছোট্ট ফিজিক্যাল কিবোর্ড থাকবে, অথবা স্ক্রিনটা এমনভাবে ভাঁজ হবে যা মাল্টিটাস্কিং, ইমেল লেখা বা প্রেজেন্টেশন বানানোর জন্য অনেক বেশি কার্যকর হবে। ধরুন আপনি কফি শপে বসে আছেন, ফোনটা বের করে টেবিলের উপর রাখলেন, আর সেটা একটা ছোট ল্যাপটপের মতো হয়ে গেল। এটা তো ফোনের কার্যকারিতা আর বহনযোগ্যতার ধারণাকেই বদলে দিতে পারে। কিন্তু নোটবুক ধাঁচ যদি সত্যি হয়, এটা কি ফোল্ডেবল ফোনের বাজারকে দুই ভাগে ভাগ করে দেবে? মানে একদিকে বিনোদনের জন্য ফ্লিপ বা ফোল্ড, আর অন্যদিকে কাজের জন্য এই নোটবুক ফোন। এর দাম কেমন হতে পারে? এটা কি শুধু বড় বড় কোম্পানির এক্সিকিউটিভদের জন্যই থাকবে? খুব ভালো প্রশ্ন। দেখুন, দাম অবশ্যই প্রিমিয়াম ক্যাটাগরিতেই থাকবে, এটা নিয়ে সন্দেহ নেই। তবে আমি বলবো এটা বাজারকে বিভক্ত করার চেয়ে বরং প্রসারিত করবে। এখন পর্যন্ত ফোল্ডেবল ফোনকে একটা লাক্সারি বা ফ্যাশন গ্যাজেট হিসাবেই বেশি দেখা হয়, তাই না? হ্যাঁ, ঠিক। কিন্তু যদি এর সাথে সত্যিকারের উৎপাদনশীলতার ফিচার যুক্ত হয়, তাহলে কর্পোরেট জগৎ থেকেও এর চাহিদা তৈরি হতে পারে। তখন একজন এক্সিকিউটিভ হয়তো ল্যাপটপ আর ফোন দুটো আলাদা না নিয়ে একটাই ডিভাইস কিনবেন। এটা ফোল্ডেবল ফোনকে নিছক শখের বস্তু থেকে প্রয়োজনীয় টুলে পরিণত করার একটা চেষ্টা আর কি। আচ্ছা, তার মানে একদিকে মোটোরোলা ফোনের বাইরের রূপটা, মানে ফর্ম ফ্যাক্টরটা নিয়ে ভাবছে, অন্যদিকে স্যামসাংয়ের ভেতরের মস্তিষ্কটা নিয়েই বিশাল এক বাজি ধরেছে। সূত্র বলছে স্যামসাং এই বছর তাদের এআই সুবিধা সম্পন্ন ডিভাইসের সংখ্যা দ্বিগুণ করে ৮০ কোটিতে নিয়ে যাওয়ার লক্ষ্য নিয়েছে। ৮০ কোটি? এটা তো একটা অবিশ্বাস্য সংখ্যা। এটা শুধু অবিশ্বাস্য নয়, এটা পুরো ইন্ডাস্ট্রির জন্য একটা সিগন্যাল। ৮০ কোটি ডিভাইস মানে বিশ্বের বিশাল এক জনগোষ্ঠীর হাতে কৃত্রিম বুদ্ধিমত্তার শক্তি পৌঁছে দেওয়া। এতদিন আমরা এআইকে মূলত ফ্ল্যাগশিপ বা দামি ফোনের ফিচার হিসেবে দেখেছি, যেমন ক্যামেরার ছবি সুন্দর করা বা গুগল অ্যাসিস্ট্যান্টের মতো ব্যক্তিগত সহকারী। কিন্তু এই বিশাল সংখ্যার মানে হলো স্যামসাং এআইকে আর প্রিমিয়াম ফিচার হিসেবে রাখতে চাইছে না। তার মানে এটা শুধু একটা প্রযুক্তিগত আপগ্রেড নয়, এটা একটা বাজার দখলের স্ট্র্যাটেজিও। চীনের ব্র্যান্ডগুলো যেমন শাওমি বা রিয়েলমি, ওরা তো হার্ডওয়্যার দিয়ে কম দামে বাজার ধরেছে। স্যামসাং কি তাহলে এআইকে একটা প্রিমিয়াম ফিচার থেকে স্ট্যান্ডার্ড ফিচারে পরিণত করে তাদের থেকে আলাদা হতে চাইছে? ঠিক ধরেছেন, এটাই মূল চাল। হার্ডওয়্যারের লড়াইয়ে একটা পর্যায়ে গিয়ে দাম কমানো ছাড়া আর তেমন কোনো উপায় থাকে না। কিন্তু সফটওয়্যার আর ইকোসিস্টেমের লড়াইটা অন্যরকম। যদি স্যামসাংয়ের একটা বাজেট ফোনও ব্যবহারকারীর অভ্যাস বুঝে ফোনের পারফরম্যান্স অপটিমাইজ করতে পারে, যা অন্য ব্র্যান্ড পারছে না, তাহলে গ্রাহক স্যামসাংয়ের ইকোসিস্টেমই থেকে যাবে। এটা হার্ডওয়্যারের চেয়েও বড় এক সুরক্ষা বর্ম। এর প্রভাবটা কেমন হতে পারে? আমার তো প্রথমেই মনে হচ্ছে ব্যাটারি লাইফ হয়তো নাটকীয়ভাবে ভালো হয়ে যাবে। কারণ ফোনটা নিজে থেকেই বুঝতে পারবে কখন কোন অ্যাপ বন্ধ করতে হবে বা কোন প্রসেসটা কম পাওয়ারে চালাতে হবে। একদম। ব্যাটারি ম্যানেজমেন্ট তো একটা দিক মাত্র। ভেবে দেখুন রিয়েল টাইম ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেশনের কথা। একজন পর্যটক বা ব্যবসায়ী কোনো বিদেশি ক্লায়েন্টের সাথে কথা বলার সময় ফোনটাই দোভাষীর কাজ করবে, কোনো ইন্টারনেট কানেকশন ছাড়াই। এতদিন আমরা এআই বলতে বুঝতাম ছবি তোলার পর সেটাকে সুন্দর করা, কিন্তু স্যামসাং এখন জেনারেটিভ এআই নিয়ে আসছে। ধরুন আপনি একটা ছবি তুললেন যেখানে একটা অপ্রয়োজনীয় জিনিস চলে এসেছে, এখন ফোনটাই এক ক্লিকে সেই জিনিসটা সরিয়ে দিয়ে পেছনের দৃশ্যটা নিজে থেকেই তৈরি করে নিতে পারবে। এই ক্ষমতাটাই এখন বাজেট ফোনেও চলে আসবে।
কিন্তু এর একটা উল্টো দিকও তো আছে, তাই না? ফোন যদি আমার সব অভ্যাস, আমার লোকেশন, আমার মেসেজ সব কিছু জেনে যায় আর সে অনুযায়ী সিদ্ধান্ত নিতে শুরু করে, তাহলে প্রাইভেসি বা তথ্যের সুরক্ষার বিষয়টা আরও জটিল হয়ে উঠবে না? ডেটা কার কাছে যাচ্ছে, কিভাবে ব্যবহৃত হচ্ছে, এই প্রশ্নগুলো তো আরও বড় হয়ে দেখা দেবে। অবশ্যই এটা এআই বিপ্লবের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। একদিকে যেমন জীবন সহজ হচ্ছে, অন্যদিকে তথ্যের নিয়ন্ত্রণ আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। কোম্পানিগুলো বলছে তারা অন ডিভাইস এআই ব্যবহার করছে, মানে তথ্যগুলো ফোনের বাইরে যাচ্ছে না, কিন্তু শেষ পর্যন্ত ব্যবহারকারী সচেতনতা আর কোম্পানির স্বচ্ছতার ওপরই সবকিছু নির্ভর করবে। প্রযুক্তিটা একটা দুই দিকে ধার থাকা তলোয়ারের মতো। দারুণ পয়েন্ট। এই যে গ্লোবাল ইনোভেশনের একটা ঝড়, একদিকে ফোনের ভৌত গঠন বদলে যাচ্ছে, অন্যদিকে তার ভেতরের বুদ্ধিমত্তা বাড়ছে, এই ঢেউটা বাংলাদেশের মতো একটা বাজারে এসে কিভাবে আছড়ে পড়ছে। যেমন আমাদের সূত্র বলছে অনার সম্প্রতি একটি নতুন ফোন এনেছে, অনার X9YD, আর এটাকে তারা গিনিস ওয়ার্ল্ড রেকর্ডধারী ফোন বলছে। হ্যাঁ, স্থানীয় বাজারে নিজেদের অবস্থান শক্ত করতে ব্র্যান্ডগুলো প্রায়ই এই ধরনের চমকপ্রদ তথ্য ব্যবহার করে। গিনিস ওয়ার্ল্ড রেকর্ড কথাটি ক্রেতাদের মনে একটি বিশেষ আবেদন তৈরি করে। এটা একটা শক্তিশালী মার্কেটিং কৌশল। কিন্তু এটা কি শুধুই মার্কেটিং, নাকি এর পেছনে সত্যি কোনো তাৎপর্য আছে? কোন বিষয়ের রেকর্ড সেটা তো সূত্রগুলোতে বলা নেই। এটা অবশ্যই একটা মার্কেটিং কৌশল, তবে এর পেছনে প্রায়ই কোনো না কোনো বাস্তব পরীক্ষা থাকে। যেমন অনার প্রায় তাদের ফোনের ডিসপ্লে স্থায়িত্ব বা টাফনেস নিয়ে গর্ব করে। হতে পারে এই রেকর্ডটি নির্দিষ্ট উচ্চতা থেকে পতনের পরীক্ষায় পাশ করা বা স্ক্রিনের ওপর গাড়ির চাকা তুলে দেওয়ার মতো কোনো এক্সট্রিম টেস্টে টিকে থাকা নিয়ে। বাংলাদেশের মতো বাজারে যেখানে মানুষ একটা ফোন অনেক দিন যত্ন করে ব্যবহার করতে চায়, সেখানে এই ড্রপ রেজিস্ট্যান্স বা স্থায়িত্ব একটা বড় বিক্রয়ের কারণ হতে পারে। একজন ক্রেতা ভাবতেই পারেন, বাহ, এই ফোনটা তাহলে সহজে ভাঙবে না। ঠিক, বাংলাদেশের মতো একটা প্রতিযোগিতামূলক বাজারে যেখানে অনেক ব্র্যান্ড, সেখানে নিজেদের আলাদা করে চেনানোর জন্য এই ধরনের ট্যাগলাইন বেশ কাজে দেয়। কিন্তু বাজারে এত নতুন ফোন আসার সাথে সাথে আরেকটা প্রশ্নও বড় হয়ে উঠছে, এই ফোনগুলো কি সব আসল, সব কি বৈধ পথে আসছে? আমাদের সূত্রগুলোতে একটা আর্টিকেলের শিরোনাম দেখলাম, আপনার ফোনটি বৈধভাবে নিবন্ধিত কিনা জানবেন যেভাবে। এটা ইঙ্গিত দিচ্ছে যে এখানে একটা বড় সমস্যা আছে। সমস্যাটা আসলেই বড়। এনআইআর ব্যবস্থা চালুর পর জানা গেছে যে মোবাইল নেটওয়ার্কে বিপুল সংখ্যক ক্লোন ও নকল আইএমইআই যুক্ত হ্যান্ডসেট সক্রিয় আছে। যখন একজন ক্রেতা অনেক টাকা খরচ করে একটি নতুন স্মার্টফোন কেনেন, তখন সেই ফোনটি আসল এবং বৈধ কিনা তা নিশ্চিত হওয়া তার অধিকার। এনইআইআর বা ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার ব্যবস্থাটি ঠিক এই কাজটি করার চেষ্টা করছে। এই এনইআইআর জিনিসটা ঠিক কিভাবে কাজ করে? এটা কি শুধু একটা ফোনের তালিকা? না, এটা শুধু একটা তালিকা নয়। ভাবুন, এটা দেশের মোবাইল নেটওয়ার্ক অপারেটরদের সাথে সংযুক্ত একটা লাইভ গেটকিপার। যখনই কোনো নতুন ফোন নেটওয়ার্কে কানেক্ট করার চেষ্টা করে, অপারেটর সেই ফোনের ইউনিক আইএমইআই নাম্বারটি সাথে সাথে এনইআইআর সার্ভারে পাঠিয়ে দেয়। যদি নম্বরটি হোয়াইট লিস্টেড বা বৈধভাবে আমদানি করা ফোনের তালিকায় থাকে, তবেই নেটওয়ার্ক ব্যবহারের অনুমতি মেলে। আর কালো তালিকাভুক্ত, যেমন ধরুন চুরি হওয়া ফোনের নম্বর বা কোনো অজানা নম্বর হলে সঙ্গে সঙ্গে নেটওয়ার্ক থেকে ব্লক হয়ে যায়। এর ফলে চোরাই বা নকল ফোনের সিম কার্ড প্রবেশ করালেও কোনো কাজ হবে না। তার মানে এটা শুধু সরকারের ট্যাক্স ফাঁকি দেওয়া আটকানোর জন্য নয়, এর চেয়েও বড় কোনো উদ্দেশ্য আছে। একদম, এর প্রভাব অনেক গভীর। এনইআইআর ব্যবস্থা পুরোপুরি বাস্তবায়নের প্রভাব নিয়ে প্রধান উপদেষ্টার একটি বক্তব্যও আমাদের সূত্রগুলোতে রয়েছে। তিনি জানিয়েছেন, এই ব্যবস্থা কার্যকর হলে সিম এবং অনিবন্ধিত মোবাইল ফোন ভিত্তিক অপরাধ, আর্থিক প্রতারণা এবং জালিয়াতি কমে আসবে। আমার এক বন্ধু সম্প্রতি ফোন হারিয়ে খুব বিপদে পড়েছিল। চোরেরা সেই ফোন ব্যবহার করে কয়েকজনকে বিরক্ত করছিল। এনইআইআর পুরোপুরি চালু থাকলে ফোনটা হারানোর সাথে সাথে ব্লক করে দেওয়া যেত, আর এই ভোগান্তি হতো না। তার মানে চুরি হওয়া ফোন ব্যবহার করে অপরাধমূলক কাজ করা কঠিন হয়ে যাবে। নকল আইএমইআই ব্যবহার করে মোবাইল ব্যাংকিং জালিয়াতি চালানো প্রায় অসম্ভব হয়ে পড়বে।
বিষয়টা তাহলে এমন দাঁড়াচ্ছে যে একদিকে যেমন মোটোরোলা, স্যামসাং, অনারের মতো কোম্পানিগুলো নতুন নতুন প্রযুক্তির ফোন বাজারে আনছে, গ্রাহকদের আকৃষ্ট করার চেষ্টা করছে, অন্যদিকে সেই প্রযুক্তির নিরাপদ ব্যবহার নিশ্চিত করার জন্য একটা অদৃশ্য সুরক্ষা স্তর তৈরি করা হচ্ছে। ভাবনী প্রতিযোগিতা যা বাজারকে সচল রাখে এবং গ্রাহকদের জন্য নতুন নতুন সুবিধা নিয়ে আসে। আরেকদিকে গ্রাহকের নিরাপত্তা ও দেশের আইন, যা নিশ্চিত করে যে এই প্রযুক্তি যেন কোনো ক্ষতির কারণ না হয়। এই দুয়ের সমন্বয়ে বাংলাদেশের স্মার্টফোন বাজারের ভবিষ্যৎ গতিপথ নির্ধারণ করবে। আর গ্রাহকদেরও এখন অনেক বেশি সচেতন হতে হবে। ফোন কেনার আগে এর বৈধতা যাচাই করে নিতে হবে, কারণ দিন শেষে ফোনটি শুধু একটি ডিভাইস নয়, এটি তাদের ব্যক্তিগত তথ্যের একটি সুরক্ষিত ভল্টও বটে। আজকের আলোচনা থেকে একটা বিষয় পরিষ্কার, স্মার্টফোনের জগৎ খুব দ্রুত বদলাচ্ছে। মোটোরোলার মতো কোম্পানিগুলো ফোনের আকার ও ব্যবহার নিয়ে নতুন করে ভাবছে, স্যামসাং বিলিয়ন ডলার বিনিয়োগ করছে কৃত্রিম বুদ্ধিমত্তার পেছনে, আর অনারের মতো ব্র্যান্ডগুলো স্থানীয় বাজারে নিজেদের ছাপ রাখতে চাইছে। এটা একটা বহুমাত্রিক এবং গতিশীল একটি ক্ষেত্র। এবং এই সব কিছুর পেছনে একটি নিয়ন্ত্রক কাঠামো বা রেগুলেটরি ফ্রেমওয়ার্কও সক্রিয় থাকছে, যেমন এনইআইআর ব্যবস্থা। এটি নিশ্চিত করছে যে প্রযুক্তিগত অগ্রগতির যে সুফল তা যেন সবাই নিরাপদে ভোগ করতে পারে। উদ্ভাবন এবং নিরাপত্তা, এই দুটি বিষয়কে একসাথে এগিয়ে নিয়ে যাওয়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ এবং সুযোগ। প্রযুক্তির এই দৌড়ে যেমন এগিয়ে যেতে হবে, তেমনি এর লাগামটাও সঠিক হাতে রাখতে হবে। তাহলে আজকের আলোচনা এখানেই শেষ করা যাক। ভবিষ্যতে স্মার্টফোন থেকে শুরু করে বর্তমান বাজারের বাস্তবতা এবং এর পেছনে নিরাপত্তা ব্যবস্থা সবকিছু নিয়েই আমরা একটি সামগ্রিক চিত্র পেলাম। শেষ করার আগে একটা প্রশ্ন ভাবার জন্য রেখে যাওয়া যেতে পারে। যখন একটা ফোন শুধু যোগাযোগের যন্ত্র না হয়ে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে আমাদের ব্যক্তিগত এবং আর্থিক তথ্যের ভাণ্ডারে পরিণত হয়, যখন এটি আমাদের দৈনন্দিন জীবনের প্রতিটি সিদ্ধান্তের অংশ হয়ে ওঠে, তখন সেই ডিভাইসটির বৈধতা এবং নিরাপত্তা নিশ্চিত করা কতটা জরুরি হয়ে ওঠে। প্রযুক্তির অগ্রগতির সাথে সাথে এই সুরক্ষার প্রয়োজনীয়তা কি আরও বাড়বে?